নমস্কার। এবং অমিতাভ তার আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আমি, সঞ্চালক অমিতাভ। এবং অমিতাভতে ধারাবাহিকভাবে পুরনো দিন বা হারানো দিনের বেশ কিছু স্মৃতিকথা তুলে ধরার চেষ্টা করছি, যাই বাংলার, আর সেগুলোকেই গাঁথা মালা হারের মতো সেগুলোকে নিয়েই বানিয়েছি গল্প হলেও সত্যি বলে বেশ কিছু পর্ব। আজকে সেই গল্প হলেও সত্যির আরও একটি বিবর্ণ হয়ে যাওয়া ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তাকে স্মরণ করব আপনাদের সঙ্গে। কলকাতার কত অজানা ইতিহাস, যে ইতিহাস আমাদের সামনে আজও প্রকাশিত হয় না, সেরকমই আরেকটি ইতিহাসের কথা জানাবো, আর একজন বিখ্যাত মানুষের কথা যা আজকে আমরা অনেকেই জানি না। প্রথমে আসুন সেই অজানা ঘটনাটা বলি। দেখুন, পোস্ট অফিস কবে আবিষ্কার হয়েছিল সেটা যেহেতু গুরুত্বপূর্ণ নয়, তাই পোস্ট অফিসের আবিষ্কার নয়, পোস্ট অফিসের নামকরণ নিয়ে আজকের প্রথম অজানা কথা। যেমন ধরুন, পোস্ট অফিসের নামকরণ কিভাবে হয়? কোনো একটি জায়গা, বিশেষ জায়গায় সেখানে একটি পোস্ট অফিস, যেমন ধরুন দেশবন্ধুনগর পোস্ট অফিস, অশ্বিনীনগর পোস্ট অফিস, অর্জুনপুর পোস্ট অফিস, সোদপুর পোস্ট অফিস, এরকম জায়গা বিশেষ জায়গা অনুযায়ী এক একটা পোস্ট অফিসের নামকরণ হয়। কিন্তু জানেন কি, কলকাতা শহরের বুকে পরাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে একটি পোস্ট অফিস তৈরি হয়েছিল একটি নামে, কোনো জায়গার নামে নয়। বড়বাজারের খুব কাছে হয়েছিল সেই বিশেষ একটি নামে একটি পোস্ট অফিস, সাব পোস্ট অফিস বলতে পারেন, বা উপ ডাকঘর। কিন্তু জায়গা নয়, একটি পত্রিকার নামে তৈরি হয়েছিল একটি পোস্ট অফিস। হয়তো অনেকেই জানেন, কিন্তু বেশিরভাগ আজকের প্রজন্ম তো জানেন না, তার কারণ জানার কথা না, তাই গল্প হলেও সত্যি। চলুন তাহলে আজকে জেনে নেই প্রথমে সেই পোস্ট অফিসের কথা। সালটা 1904। উত্তর কলকাতায় তখন সংস্কৃতি চর্চা, মানে সাহিত্য সংস্কৃতি চর্চা তুঙ্গে, রীতিমতোভাবে পাল্লা দেয়া মুশকিল, আর তাকে রীতিমতো রসদ জুগিয়ে চলেছেন বিখ্যাত মানুষরা, তার মধ্যে গুরুদেব বা রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম। 1904 সালে তাই তৈরি হলো কলকাতার বুকে সাহিত্য পত্রিকা, যে পত্রিকার নামকরণ করলেন স্বয়ং বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, অর্চনা। এই অর্চনাতে চ কিন্তু একটা নয়, চ ছিল দুটো, অর্থাৎ চয় চয়। সেই অর্চনা পত্রিকা যখন শুরু হলো এবং তার গ্রাহক সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করলো, আমাদের দেশের নানা প্রান্তে তার গ্রাহক তৈরি হতে লাগলো। এবার গ্রাহক যত বাড়ছে তত পত্রিকার সংখ্যা বাড়ছে। একটা সময় দেখা গেল বড়বাজার পোস্ট অফিসকে যেহেতু তারা এই পত্রিকা বিতরণের জন্য ব্যবহার করতেন, সেই বড়বাজার পোস্ট অফিস তারা হাত তুলে দিল। রীতিমতো তাদের ওখানে সম্ভব হচ্ছে না, কারণ এমনিতেই বড়বাজারে বিরাট বড় বিল্ডিং, সেখানে নানান ব্যস্ততা, পোস্ট অফিসের কাজের চাপ। তারা বললেন, বাপু আমাদের রেহাই দাও, আমাদের দ্বারা তোমাদের পত্রিকা পরিবেশন করা বা বিতরণ করা সম্ভব নয়। তার সঙ্গে সঙ্গে জানিয়ে দেই, এই পত্রিকা তৈরি হয়েছিল তারিণীচরণ বাবুর বাড়িতে। তারিণীচরণ বাবুর বাড়িতে পত্রিকার প্রথম থেকেই অফিস ছিল, আর ছিল অর্চনা পরিষদ, অর্থাৎ আড্ডা ক্ষেত্র। সেই আড্ডা ক্ষেত্রে কে আসেননি? সেই আড্ডা ক্ষেত্রে রীতিমতো উপস্থিত থাকতেন স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো এসছেন গিরিশচন্দ্র ঘোষ, কখনো কুমুদরঞ্জন মল্লিক, কখনো প্রেমেন্দ্র মিত্র, কখনো অন্নদা শঙ্কর রায়, কখনো আশাপূর্ণা দেবী, মৈত্রেয়ী দেবী, প্রতাপচন্দ্র চন্দ্র, বিপিন চন্দ্র পাল, দিকপালরা আসতেন সেই অর্চনার পরিষদ বা অর্চনা পরিষদের আড্ডায়। যতদূর জানতে পেরেছি 1948 সালে, আগে পত্রিকা বাইরে থেকে ছাপিয়ে আসতো, 1948 সালে সেখানে এই পত্রিকার গ্রাহক সংখ্যা পৌঁছেছিল ৭৫,০০০।
এবং 1 টাকা 25 পয়সা ছিল বছরে গ্রাহক মূল্য। এবং 1948 সালে তারা নিজেরাই মুদ্রণ শুরু করেছিলেন, অর্থাৎ প্রিন্টিং, অর্চনা প্রিন্টিং এবং পাবলিশার্স। 1948-এ 75,000 গ্রাহক সংখ্যা থাকা এই পত্রিকার জনশ্রুতি অনুযায়ী জনপ্রিয়তা তুঙ্গে ছিল। কিন্তু এই পোস্ট অফিসের কথাটা বলছিলাম যে বড়বাজার পোস্ট অফিস তো হাত তুলে নিল। তখন স্টেটসম্যান পত্রিকায় একটি চিঠি পাঠানো হলো যে একটি সাব পোস্ট অফিসের জন্য অনুরোধ করে, কিন্তু অনুরোধ সার কোনো উত্তর এলো না। তখন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন তার সঙ্গে যোগাযোগ করা হলো, তাকে বিষয়টি জানানো হলো এবং তার কাছে আবেদনপত্র পাঠানো হলো এবং সেটা মঞ্জুর হলো। মঞ্জুর হওয়ার পর কলকাতার বুকে সেই প্রথম বড়বাজার পোস্ট অফিসের অনতি দূরে তৈরি হলো একটি স্বতন্ত্র সাব পোস্ট অফিস। হ্যাঁ, তার নাম ছিল অর্চনা ডাকঘর। এই অর্চনা ডাকঘর আজও রয়েছে, শুধু এই পত্রিকাটা আজকে আর নেই। গল্প হলেও সত্যিতে সেই অর্চনা ডাকঘরের কথা বললাম। যারা বড়বাজার চত্বরে যাতায়াত করেন তারা একবার খোঁজ নিয়ে দেখবেন, হয়তো চোখে পড়লেও পড়তে পারে। তারিণীচরণ বাবুর স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি, পরাধীন ভারতবর্ষে উত্তর কলকাতার সাহিত্য চর্চার স্মৃতি, তাকে বহন করছে আজও অর্চনা ডাকঘর। আজকের এবং অমিতাভর গল্প হলেও সত্যির এই পর্ব শেষ করব আরো একজন বিখ্যাত মানুষকে দিয়ে, যে মানুষটার গান আমাদের হৃদয় ছুঁয়েছে, কিন্তু আজকের প্রজন্ম সেই সুরকারকে চেনেন না। কারণ সেই সুরকার, তিনি আমাদের বাঙালির ক্ষেত্রে যে কথাটা সব থেকে গ্রহণযোগ্য, আত্মবিস্মৃতির জাতি, সেই আত্মবিস্মৃতির অন্যতম উদাহরণ এই বিখ্যাত সুরকার, যাকে আমরা কেউ মনে রাখিনি। ভদ্রলোকের নাম রত্নেশ্বর মুখোপাধ্যায়। পারিবারিক সূত্রে জমিদার, শখে গান বাজনা। খিদিরপুরে তখন তাদের একটা বাড়ি ছিল। খিদিরপুরে সেই বাড়ির নাম রেখেছিলেন বাকুলিয়া হাউস। জমিদার বাড়ির ছেলে এবং তার বন্ধু ছিলেন স্বয়ং মান্না দে। এই রত্নেশ্বর মুখোপাধ্যায়, যিনি পরিচিত ছিলেন চলচ্চিত্র জগতে, সঙ্গীত জগতে রতু মুখার্জি বলে। এই রতুবাবু আর মান্না দে ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। যখনই মান্না দে রতুবাবুদের বাড়িতে যেতেন, তখন এই রতুবাবুর বাবা একেবারে জমিদারি মেজাজে বলতেন, কি কাকার মতো গাইতে পারছো তো, না হলে কিন্তু গান বাজনা করে কোনো লাভ নেই। অর্থাৎ কাকা মানে কৃষ্ণচন্দ্র দে, তিনি ছিলেন আবার রতু মুখার্জির বাবার ঘনিষ্ঠ। মান্না দেও সম্মানের সঙ্গে নতজানু হয়ে বলতেন, চেষ্টা করছি। তো এরকম ঘটনা রয়েছে। মান্না দে এবং রতু মুখার্জির ব্যক্তিগত সম্পর্কটা এমন জায়গাতে ছিল, ধরুন বম্বেতে রতু মুখার্জির কোনো বাংলা গান গাইবেন মুকেশ বা সুমন কল্যাণপুর বা হেমন্ত মুখোপাধ্যায়। মান্না দে বম্বেতে রয়েছেন, কিন্তু রতু মুখার্জি কলকাতায়, তিনি কোনো কারণবশত যেতে পারেন। তো মুকেশের বাংলা প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের জন্য মান্না দেকে দায়িত্ব দিতেন স্বয়ং রতু মুখার্জি, যে তুমি একটু দেখে নিও। এবং নির্দ্বিধায় এতটা ভরসা আজকের দিনে কেউ কাউকে করবে কিনা জানি না, রতু মুখার্জি কিন্তু মান্না দেখে সেই ভরসা করতেন। বা সুমন কল্যাণপুর কোনো বাংলা গান করবেন, সম্পূর্ণটা রতু মুখার্জির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করতেন মান্না দে। এতটাই দুজনের সম্পর্কটা গভীর ছিল। এমনকি এই রতু মুখার্জির সুরে গান করার জন্য হেমন্ত মুখোপাধ্যায় বম্বে থেকে চলে আসতেন, যে রতু মুখার্জির সুরে গান করতে হবে। বম্বে থেকে কলকাতায় এসে রেকর্ড করবে। এমনও ঘটনা আছে যে সকালবেলায় বম্বে থেকে হেমন্ত মুখোপাধ্যায় রতুবাবুর গান গাওয়ার জন্য কলকাতায় এসছেন, আবার বিকেলের ফ্লাইটেই মুম্বাই চলে গিয়েছেন। মানে এরকম একটা জায়গা ছিল। প্রচুর গান তিনি হয়তো সুর করেননি, কিন্তু যে কটা গানেই সুর করেছেন তা এক একটা রত্নের সমান।
একটা ঘটনা বলি। 1964 সাল, 1964 সালে একটি গানে সুর করলেন রতুবাবু, করে বললেন যে এই গানটা আমি মান্না দেখে দিয়েই গাওয়াবো, মান্না ছাড়া আর কাউকে দিয়ে গাওয়াবো না। যারা তার ঘনিষ্ঠ ছিলেন তারা গানটা এবং সুরটা শুনে বললেন, কি করছো তুমি, এই গানটা দেবে মান্নাকে গাইতে? ও তো গানটার একেবারে সর্বনাশ করে ছেড়ে দেবে, কীর্তন বানিয়ে দেবে গানটাকে। নাছোড়বান্দা রতু মুখার্জি, আমার এই গান এই সুরে গাইলে মান্নাই গাইবে। মান্নাদেই গেয়েছিলেন সেই গান। হ্যাঁ, গানটা কীর্তন হয়নি, তবে কীর্তন যেমন বহুল জনপ্রিয় ঘরে ঘরে, সেই গানটাও ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল তার অসাধারণ সুর আর গায়কির জন্য। কোন গানটা? আবার হবে তো দেখা, এই দেখাই শেষ দেখা নয় তো, এই গানটা। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো। কে গাননি তার সুরে গান? মান্না দে, শ্যামল মিত্র, অখিল বন্ধু ঘোষ, হেমন্ত মুখোপাধ্যায়, সেই সময়ের বিখ্যাত শিল্পীরা সবাই গেয়েছেন তাঁর সুরে। মাধুরী চট্টোপাধ্যায় বলুন, হৈমন্তী শুক্লা বলুন, প্রতিমা বন্দ্যোপাধ্যায় বলুন, সবাই তার গান করেছেন এবং যথেষ্ট বিখ্যাত গান। নির্মলা মিশ্র। যেমন কয়েকটা গানের কথা একটু আপনাদের বলি। মান্না দে আরও গেয়েছেন রতু মুখার্জি সেই সুরে বিখ্যাত গান হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কিংবা ধরুন অভিমানে চলে যেও না, পারো যদি ফিরে এসো। হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছেন তার বিখ্যাত গান রতু মুখোপাধ্যায়ের সুরে বনতল ফুলে ফুলে ঢাকা, কি দেখি পাই না ভেবে গো, কিংবা সুমন কল্যাণপুর বাদলের মাদল বাজে গুরু গুরু। মুকেশ গেয়েছেন তার সেই বিখ্যাত গান রতু মুখোপাধ্যায়ের সুরে ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না। সূর্যমুখীর সূর্য খোঁজে শ্যামল মিত্র গেয়েছেন এই কথায় তার সুরে গান। মন যে খুশি খুশি আজ প্রতিমা বন্দ্যোপাধ্যায় গেয়েছেন তার সুরে। কিংবা ধরুন ধনঞ্জয় ভট্টাচার্য চামেলি মেলো না আঁখি, হৈমন্তী শুক্লা আহা স্বপ্ন স্বপ্ন সবকিছু। প্রতিমা বন্দ্যোপাধ্যায় গেয়েছেন তার সুরে সেই বিখ্যাত গান চোখে চোখ রেখে বলতে তোমায়। এরকম অসংখ্য গান সুর নস্টালজিয়া তৈরি করে গিয়েছেন আজকের দিনে। যখন এই গানগুলোর কথা বলি, এই গানগুলো আপনারা শুনেছেন, আজকের দিনের বিভিন্ন শিল্পীরা এই সমস্ত গানগুলো করেন। রিমেককে বহুবার বহু শিল্পী গানগুলোকে করেছেন, কিন্তু আমরা সেই সুরকারকে মনে রাখিনি, যারা এই বাংলার সংস্কৃতি সঙ্গীতের যে প্রতিমা তাতে যারা প্রাণ প্রতিষ্ঠা করলেন, তাদের অন্যতম কারিগর এই রত্নেশ্বর মুখোপাধ্যায় বা রতু মুখার্জি। আজকের গল্পে হলেও সত্যিতে তাই আরও একজন অজানা বাংলার বিখ্যাত সুরকার ভুলে যাওয়া। তার সুর মানুষ ভোলেননি, শুধু সুরকারকে আমরা ভুলে গেছি। তার প্রতি শ্রদ্ধা জানালাম। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সংস্কৃতির সঙ্গে থাকুন, সচেতন থাকুন, সাবধানে থাকুন। পরবর্তী পর্বে আবার বেশ কিছু অজানা ঘটনা কিংবা ভুলে যাওয়া বেশ কিছু মানুষকে নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণের জন্য আমি সঞ্চালক অমিতাভ, আপনাদের প্রত্যেককে শুভরাত্রি।